স্যার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন যে যারা যারা তৃণমূল করবে অনলি ফর তারাই লক্ষ্মীর ভান্ডার এবং আবাসের টাকা উপভোগ করতে পারবে এবং যারা বিরোধী করবে তাদের দেওয়া হবে না। প্রকাশ্য জনসভা থেকে হুমকি কি বলবেন? দেখেন, রাজনৈতিক যত বিদ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, বিভিন্ন এমএলএ রয়েছে এবং নেতামন্ত্রী রয়েছে। শওকত মোল্লা বারে বারে বিতর্কের বিভিন্ন কথা বলেন। এই জিনিসটা শুধু বিরোধীরা বলেন না, মমতা ব্যানার্জি খোদ স্বীকার করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে শওকত মোল্লাকে এ নিয়ে মানে যা বলার আর কি দলীয়ভাবে বলেছেন। তো সরকারি কোনো প্রকল্প, সেটা লক্ষ্মী ভান্ডার হতে পারে, সবুজ সাথীর প্রকল্প হতে পারে, স্কলারশিপ হতে পারে, যেকোনো প্রকল্প তো এটা দলীয় ঊর্ধ্বে, এটা সরকারি প্রকল্প। এটা তো তৃণমূলের কোনো প্রকল্প না, এটা সরকারি প্রকল্প। সেক্ষেত্রে বিজেপি করুক, মানে সিপিএম করুক অথবা যেকোনো দলই করুক, সরকারি প্রকল্প থেকে কাউকে বাদ দেয়া যায় না। এজন্য শওকত মোল্লা যেটা বলেছেন সেটা অসাংবিধানিক কথা এবং বরং দলেরই ক্ষতি করেছেন এই কথাটা বলে। তৃণমূলের যে ভাবমূর্তি তাতেই নষ্ট হবে। কারণ মমতা ব্যানার্জি বা অন্যান্য তাদের যারা এমএলএ বা নেতা-মন্ত্রী তারাই নিজেরা বলেন যে মমতা ব্যানার্জির যে প্রকল্প সেটা হচ্ছে সার্বজনীন প্রকল্প। এটা বিজেপিও সুবিধা পাচ্ছে এখান থেকে, এটা সিপিএমেরও সুবিধা পাচ্ছে। তো এটা হচ্ছে সার্বিক প্রচার তৃণমূলের। এই কথার বিরুদ্ধে কথা, মানে দলের যে সিদ্ধান্ত বা দলের যে নীতি, এই নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার মনে হয়। আমরা দেখছি তার বক্তব্য বলার সঙ্গে সঙ্গে যে সার্ভে গুলো হচ্ছে সেখান থেকে যারা আইএসএফ কর্মী তাদের ঘরের ভেরিফিকেশন গুলো করা হচ্ছে না, ব্লক থেকে এই কার্যকলাপ ভিডিওর প্রতি কি বলবেন? দেখুন, আমি বললাম আগেই যে সরকারি পরিষেবা থেকে বা প্রকল্প থেকে কাউকে বাদ দেওয়া যায় না। সরকার যেহেতু সার্বিক সবার উপরে আছে অভিভাবক স্বরূপ, এজন্য সরকারি প্রকল্প থেকে যদি কারোর নাম কেটে যায় তার জন্য কিন্তু বিডিও যদি এটা একচক্ষু কোনো কাজ করে তাহলে তার উপর জেলা শাসক আছে, তাকে জানাতে হবে। এবং সর্বোপরি দলীয় ভাবমূর্তি যেহেতু নষ্ট হচ্ছে, সাথে সাথে আমাদের বসে না থেকে বা অন্য কথা না বলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া বা যা যা করার এটা কিন্তু করতে হবে। কারণ শুধুমাত্র প্রতিবাদ মিছিল করলে কাজ হবে না। আইনি ভাবে যে কাজগুলো খাতা কলমে করার যেগুলো করতে হবে, তারপর মিটিং মিছিল প্রতিবাদ করতে হবে, এটা যদি কাজ না হয়। আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাসে এসআইআর এর সমস্ত কার্যকলাপ সমস্ত কিছু রেডি হয়ে যাবে এমনটা সূত্রে খবর পেয়েছি হুম। ইলেকশন কমিশনের তরফ থেকে, এবং তারপরই মার্চে ভোট ঘোষণা হবে। কি বলবেন? তার রাজ্যব্যাপী যেভাবে তোলপাড় চলছে, মানে বারবার অশান্তি, বিশেষত ভাঙড়ে বারবার অশান্তি হচ্ছে, এবং ইলেকশনের মানে ঘোষণার পরে আরো তো অশান্তি বিশৃঙ্খলা বাড়বে। দেখেন, এসআইআর বা অন্যান্য প্রক্রিয়া যেগুলো চলছে ভারতবর্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, এই প্রক্রিয়াটাই একটা ভুলে ভরা প্রক্রিয়া। এত বেশি অভিযোগ হচ্ছে এর বিরুদ্ধে, এত মামলা হয়েছে, ইলেকশন কমিশন নিজেই ঠিক করতে পারছে না। ২০০২ সালেও এর আগে এসআইআর হয়েছে, কিন্তু এই যে হয়রানি, এটা মানুষকে হতে হয়নি। ভারতীয় হতে গেলে ভারতীয় হিসেবে তাকে প্রমাণ করতে হবে দৌড়াদৌড়ি করে, এবং চোর বাঁচতে গা উজাড়, এটাই ভুলে ভরা প্রক্রিয়া। এরপরেও ইলেকশন কমিশন ভোটের যে ঘন্টা সেটা করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে অন্যান্য রাজ্যের সাথে বা হিন্দি বলয় রাজ্য যেগুলো রয়েছে সেখানে ভোটের যে কাঠামোর একরকম করছে, পশ্চিমবঙ্গের প্রতি একরকম করছে, যাতে পশ্চিমবঙ্গে অশান্তিটা বাড়ে এবং সেখানে কোনো না কোনো দলের এখানে কোনো লাভ হয়। তো ভাঙড় একটা উত্তপ্ত জায়গা সবসময়, মানে এখানে একটা বিতর্ক তৈরি হয়ে থাকে, ভোটাভুটি রাজনীতির বিষয় হয়ে থাকে, কে ভাঙড় সিট পাবে। যেহেতু বিরোধী দলের একটাই ওখানে নওশাদ সিদ্দিকী এমএলএ রয়েছে এবং সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয় আছে। তো উত্তপ্ত ভাঙড়, যেহেতু আমার মনে হয় কলকাতা পুলিশের আন্ডারে এখন বিভিন্ন এরিয়াগুলো করেছে, তো যদি কলকাতা পুলিশের আন্ডারে করেও এটাকে ভাঙড়টাকে, উত্তপ্ত ভাঙড়কে শান্ত না করা যায়, তাহলে কলকাতা পুলিশের আন্ডারে করে এটা কোনো লাভবান হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, যাদের সার্ভে থেকে বাদ দেওয়া হচ্ছে আর তারা কিভাবে আবেদন করে ঘর পাবে? কারণ তারা তো দিদিকে বলো নাম্বারে কল করেই ঘরটা পেয়েছিল, বা তাদের ভিডিও থেকে সার্ভে করে। তাদের যদি বাদ দেওয়া হয় তারা কি কি করবে, পদক্ষেপ নেবে এ বিষয়ে আপনার মনে হয়? প্রথমেই তাদেরকে বিডিওর কাছে লিখিত আবেদনে জানাতে হবে। মৌখিক আমরা বারবার দরবার করি, বিভিন্ন জায়গায় দরবার করছি, বলছি, ফোনে বলছি। তো লিখিত আবেদনটা সবসময় গুরুত্বপূর্ণ আইনে বা কোনো কিছু করতে গেলে। আমি যেহেতু অ্যাজ এ আইনজীবী, আমি এটাই বলতে চাইছি যে লিখিতভাবে আপনাদের কাছে প্রমাণ রাখুক। যেহেতু আমরা পরবর্তীতে আমাদের পদক্ষেপ শেষ অস্ত্র হিসেবে আমরা কোর্টের ব্যবহার করি। ওইজন্য যদি কেউ যোগ্য, অর্থাৎ আবাস যোজনা বা অন্যান্য যোজনা পাওয়ার জন্য যোগ্য, কিন্তু তার নামটা বাদ দেওয়া হলো এবং দেখছি আমি যে অযোগ্য বড়লোক যার বাড়ি রয়েছে সে ঘরটা পেয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে কিছু প্রমাণ আপনারা কালেক্ট করে বিডিওর কাছে আপনারা জমাটা দেবেন। বিডিও যদি বায়াসড হয়, বিডিও যদি শাসক দলের পক্ষে বা অন্যান্য কোনো কারোর পক্ষে কাজটা করেন, কোনো কিছু না করে, তাহলে জেলা শাসকের কাছে আপনারা একই প্রতিলিপি পাঠান। সেখানে যদি কাজ না হয়, আমাদের কিন্তু সেটার জন্য বৃহত্তরভাবে আদালতে আসতে হবে। তো আদালতে এলে আমার মনে হয় এই বিষয়ের সমাধান হবে। কারণ অনেক কিছু সমাধান হয়েছে। আপনারা জানেন বিভিন্ন চাকরি-বাকরি, ঘুষ যা কিছু হচ্ছে, আদালত কিন্তু শেষ কথা বলছে এবং সেই জায়গাটা আদালত কিন্তু শেষ পেরেকটা মেরেছে। যা এইটা হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশে সরকার যা ইচ্ছা তাই করতে পারে না। কেউ যদি বিরোধী দল থাকে, বিরোধী দল তো কণ্ঠ।
গণতন্ত্রের তো কণ্ঠ, বিরোধী দলই যদি না থাকে, বিরোধী শূন্য থাকে, সেখানে কোনো কাজ হবে না। এই জন্য মানে শুধুমাত্র বিরোধী দল করার জন্য কাউকে আবাস যোজনা থেকে বা অন্য কোনো প্রকল্প থেকে বাদ দেওয়া যাবে না, তার জন্য আদালত আছে। আপনারা যেটাই করবেন আমি বলবো, যারা এই প্রকল্প থেকে যারা বাদ গিয়েছেন তারা আপনারা লিখিতভাবে বিডিওকে জানাবেন। বিডিও যদি নিতে নাকচ করে, আপনার ইন্ডিয়ান পোস্ট আছে, পোস্ট অফিসের মাধ্যমে আপনারা চিঠিটা পোস্ট করুন। সেখানে যদি কাজ না হয় জেলা শাসকের কাছে দরবার করুন, বারে বারে দরবার করুন। ওকে, আপনার নাম ডেজিগনেশন। শেখ শাহনওয়াজ আলী, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট।